মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমাদুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। ইমাদুল ইসলাম, এই যে পরপর 2 দিন একটি সশস্ত্র গ্রুপ এভাবে আর্থিক প্রতিষ্ঠানে হামলা চালালো এবং অপহরণ করলো, অস্ত্র লুট করলো, এসবের কোনো আগাম গোয়েন্দা তথ্য আমরা পেলাম না। এটাকে কি আপনি কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা মনে করেন কিনা? আপনার পর্যবেক্ষণ কি বলে? ধন্যবাদ। এখানে আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলেন অথবা গোয়েন্দা তথ্য সরবরাহ বা প্রবাহর কথা বলেন, তাহলে এখানে একটা কমপ্লেসেন্সি কাজ করেছে। এখানে অবহেলার থেকে সবচেয়ে যেটা আমি মনে করি সেটা হচ্ছে আত্মতুষ্টি। প্রথমত, যারা শান্তি আলোচনায়, এই যে জেলা পরিষদের চেয়ারম্যান, উনি কুকি চীনের যাদের সাথে কথা বলেছে তাদের মাইন্ডসেটটা, তাদের সাইকিক ওয়ার্ল্ডটা বুঝতে একেবারেই পুরোপুরি ব্যর্থ হয়েছে। আলোচনার ফাঁকে ফাঁকে তারা কি করছে সেটা যে তারা একটা ফলো আপ থাকবে সেটা তারা করতে এটা ব্যর্থ হয়েছে একটা। 2 নম্বর হচ্ছে কুকি চীন যখন এই যে চলে আসবে, একটা আলোচনার চূড়ান্ত পর্যায়ে চলে আসছে, সেখানে আমার মনে হয় যারা এই যে গোয়েন্দা তৎপরতা চালাবে তাদের হয়তো একটা এমন ধারণা হয়ে গেছে যে এরা তো চলে আসছে, সুতরাং তাদেরকে এখন ওয়াচ করা বা তাদের অ্যাক্টিভিটিস গুলোকে নজরদারির মধ্যে রাখা সেটা হয়তো হয়নি বলেই এরা সংগঠিত হয়ে এত এই ধরেন যত হয়তো এক্সাজারেশন 70 জন 80 জন এসব বলা হচ্ছে, সংখ্যায় যতজনই হোক তারা সংগঠিত হয়ে একটার পর একটা অঘটন ঘটিয়েছে। সেখানে পরপর যখন দুটি জায়গায়, একটা জায়গায় হওয়ার পরে আরো দুটি জায়গার মধ্যে করার মতো অডাসিটি দেখিয়েছে, তার মানে সেখানে হচ্ছে পুরোপুরি একটা আত্মতুষ্টি ভাব যেটা আমাদের মধ্যে ছিল, যেটাকে ইংরেজিতে কমপ্লেসেন্সি আমরা বলি, সেখানে তারা পুরোপুরি সুযোগটা গ্রহণ করেছে। তাহলে একটা জিনিস হচ্ছে যারা আলোচনায় ছিল তারা তাদের সাইকিক ওয়ার্ল্ডটা বুঝতে ব্যর্থ হয়েছে পুরোপুরি। 2 নম্বর হচ্ছে যখন এই আলোচনা চলছে তখন আমরা ধরে নিয়েছি যে এখানে আর তেমন কিছু হওয়ার কিছু নেই, তারা চলে আসছে, সুতরাং তাদেরকে নজরদারিতে, গোয়েন্দা নজরদারিতে রাখার দরকার নেই। তারা কি, তাদের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, ইভেন কি তাদের ভিতরে যদি এটা আমরা বলি যে ইনফিলট্রেট করা, মানে ওখানে ভিতরে তাদের মধ্যে লোক রাখা, যে তারা কি করছে আসলে, কিভাবে তারা কি অস্ত্র কোথাও লুকিয়ে রাখছে কিনা, অস্ত্রগুলি নিয়ে আসছে কিনা, সমস্ত অস্ত্র তারা দিচ্ছে কিনা, বা তাদের মধ্যে কোনো দ্বিধাবিভক্তি আছে কিনা, দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা। যেটা আমার স্পষ্ট মনে আছে এখনো, শান্তি চুক্তির সময় 1997 এই ধরনের ঘটনাগুলি একবারে পুরোপুরি ঘটছিল। তাদের অভ্যন্তরে 2-3টা দল হয়ে গেছে। কেউ বলছে সংসদে যখন চুক্তি পাস হবে তখন আমরা অস্ত্র সমর্পণ করব, আরেকজন বলছে অস্ত্র জমা দিয়ে গেলে অস্ত্রটি আর ফেরত পাবো। কেউ তাদের মধ্যে ধারণা ছিল, তাদের মধ্যে নেতৃস্থানীয় লোকজনদের মধ্যে এইসব মাইন্ডসেট ছিল। এটি ইনসার্জেন্ট ওয়ার্ল্ডের মধ্যে এটা হয়, যারা একবার অস্ত্র হাতে তুলে নেয় তাদের মধ্যে এইসব মনোবৃত্তি দেখা যায়। সে তার অনেকদিন অস্ত্রটা তার বন্ধু হয়ে যায়, সে অস্ত্রটা সে আদৌ দিবে কিনা। আবার সে স্বাভাবিক জীবন আসলে, বর্তমান জীবনে সে যে একটা অবারিত এক ধরনের স্বাধীনতা বলবো, মানে অপস্বাধীনতা ভোগ করে, সেটা থেকে সে কোথায় যাবে, কার কাছে যাবে, কোন আশ্রয় নেবে, এইসব তার মধ্যে কাজ করে। তো সেগুলিকে এদের যে মানসিক পরিস্থিতি ছিল এবং তাদের যে কৌশল ছিল সেটি ধরতে আমরা ব্যর্থ হয়েছি, সন্দেহ নেই। আমি নির্দ্বিধায় কথা বলতে পারি এখানে আমাদের ব্যর্থতা আছে। আপনার কি মনে হয় যে কোনোদিন তারা কোনো দিক থেকে তারা স্থানীয় জনগণের কি সমর্থন পেয়েছে কিনা, কিংবা যেহেতু বান্দরবন নিকটবর্তী হচ্ছে সীমান্ত, আমরা কি মিয়ানমারের কোনো প্রভাব, মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর কোনো প্রভাব এদের উপরে দেখতে পারি কিনা? আমি একেবারে নাম ধরে মিয়ানমারকে কেন বলবো শুধু, আর এখানে যে জনগণের কথা বলছেন এরা প্রান্তিক জনগোষ্ঠীর একেবারে বমরা একটা আমি বলবো সবচেয়ে কম সংখ্যক মানুষের এই জনগোষ্ঠী। সেখানে তারা অন্য জনগোষ্ঠীর যে ওখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলি আছে তাদের কাছ থেকে খুব কোনো সহায়তা তারা পাচ্ছে সেটা আমার জানা মতে এরকম কোনো কিছু নাই। আর এখানে মিয়ানমার থেকেও আরো একটা জিনিস বড় হচ্ছে, কুকিদের যে লিঙ্কটা সেটা হচ্ছে মণিপুর, মিজোরাম, মণিপুরের সাথে। মিজোরামে তাদের একটা বড়সড় গোষ্ঠী আছে, সেখান থেকে তারা তাদের লিঙ্ক আপটা হচ্ছে মণিপুরে যে এখন যুদ্ধ অবস্থা, সহিংস অবস্থা যাচ্ছে, প্রতিদিনই মারামারি মেইতি এবং মণিপুর কুকিদের মধ্যে হচ্ছে। পাহাড়ে কুকিদের অবস্থান, সমতলে মেইতিদের অবস্থান, সেই লিঙ্ক আপটা কিন্তু মিজোরামে আছে, মিজোরামের সাথে এদের সহজ যাতায়াত আছে। আর আপনি সেটা যেমন একটা সম্ভাবনার দিক রয়ে গেছে, আরেকটা হচ্ছে আপনি যেটা ইঙ্গিত করলেন যে আমাদের সন্নিহিত অঞ্চল রাখাইন স্টেটে যেটা হচ্ছে, সেখানে আরাকান আর্মির বর্তমান যে সংঘাত চলছে সেনাবাহিনী কমান্ডোর সাথে, মিয়ানমার সেনাবাহিনীর সাথে, সেখানে আরাকান আর্মির একটা লিঙ্ক আপ আছে। একেবারে এটা অসত্য না, সম্ভাবনা পুড়িয়ে দেওয়া যায়।
তারা কিন্তু সেখানে চীন স্টেটে প্ল্যাটফর্ম হয়ে তারা কিন্তু সেখানে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সাথে ইভেন কি সাগাং ডিভিশন পর্যন্ত এদের একটা লিঙ্ক আপ এখানে আছে। এটা হচ্ছে জনগোষ্ঠীগুলির একটার সাথে একটা। এখন যদি আরাকান আর্মি যদি মনে করে তারা যে ভূ রাজনীতির মধ্যে এখন গ্যারাকলে তারা পড়েছে, যেই সেখানে তাদের একটা অফশুট বা তাদের একটা এক্সটেন্ডেড হ্যান্ড থাকা উচিত, তাহলে হয়তো তারাও লিঙ্ক আপ হতে পারে এখানে কুকি দেশে। এবং সেখান থেকে ইন্ধন যদি আসে, এই ক্ষুদ্র একটা জনগোষ্ঠী যাদের তেমন কোনো শক্তি নাই, আমি বলবো যে সেখানে আমাদের যে উপস্থিতি, অর্থাৎ বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি বান্দরবনে, সেই তুলনায় এদের বল বলেন, অস্ত্র বল বলেন, কোনো দিক থেকেই তারা এখানে এত দুঃসাহস দেখানোর কথা নয়। সুতরাং এখানে একটা সম্ভাবনা থাকে যে বাইরের থেকে যদি ইন্ধন তারা পায়, যে আশ্রয় প্রশ্রয় পাওয়ার জন্য, তাহলে হয়তো তারা এই ধরনের কিন্তু কিন্তু আপনি যেটি বলছেন যে বাইরের ইন্ধন অর্থাৎ ভূরাজনীতির একটি খেলা হয়তো এখানে থাকতে পারে, প্রভাব বিস্তারের বিষয় থাকতে পারে, ভিন্ন কোনো দেশের কোনো নেতিবাচক আগ্রহ থাকতে পারে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ঘটনাটি ঘটার পর স্থানীয় জনগণ তেমন তৎপর ছিল না আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর ব্যাপারে। তাহলে তারাও কি ভীত সন্ত্রস্ত ছিল, নাকি তারাও এটির সমর্থনে ছিল? কি মনে হয় আপনার? এটা এটা হচ্ছে সেখানেও আমাদের একটা দুর্বলতা আছে। সেটা হচ্ছে আমরা স্থানীয় জনগণকে সেভাবে মোটিভেট করিনি। এটা একসময় আমি একবারে আমার প্র্যাকটিক্যাল অত্যন্ত আমি বলবো যে অভিজ্ঞতা থেকে এই কথা বলছি। জনগণের সাথে আমার সম্পৃক্ততা, এটা কাউন্টার ইনসার্জেন্সি, এই ধরনের সমস্যাগুলি মোকাবেলার জন্য জনগণকে সেখানে সচেতন রাখা এবং জনগণের সাথে একটা সম্পৃক্ততা, ইট ইজ মাস্ট। আপনি অস্ত্র থেকেও জনগণের সাথে এই যে কথাটা বললেন, জনসম্পৃক্ততা, জনগণ কেন এখানে অনুভব করলো না যে আমি এই একটা টেলিফোন মোবাইলের যোগে কাউকে একটু খবর দেওয়া বা এটাকে প্রতিরোধ করার জন্য, এটাকে প্রতিকারের একটা ব্যবস্থার জন্য আমরা সাহায্য চাইলাম না কেন? তার মানে হচ্ছে তারা ছিল ইন অ্যাক্ট, এখানে যাকে বলা হয় নির্জীব ছিল তারা সেখানে, তাদের স্বপ্রণোদিত তারা কিছুই করে নাই। তারা মনে করছে ঠিক আছে, হোক গিয়া কুকিচিনের সাথে হচ্ছে, ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের দায়িত্ব। এটা কিন্তু এটাও আমাদের জন্য একটা ব্যর্থতা, চোখ খুলে দেওয়ার মতো অবস্থায়। স্থানীয় জনগণকে আমরা এখানে সম্পৃক্ত করতে পারিনি, এই কথাটাও কিন্তু এর থেকে প্রকাশিত। তাহলে একদিকে কুকিচিনের সাথে আমরা তাদের কৌশল বুঝতে পারিনি, তাদের সাথে আলোচনায় বসে আমরা নিজেদের আত্মতুষ্টিতে ছিলাম, অপরদিকে স্থানীয় জনগণকেও আমরা সহযোগিতার মধ্যে নিয়ে আসতে পারিনি। আর আন্তর্জাতিক প্রভাব তো রয়েছেই, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সব কিছু মিলে পরিস্থিতি এখন এই মুহূর্তে অভিযান চলছে এমনটাই বলছে স্থানীয় প্রশাসন। তবে অভিযান আসলে কোন পর্যায়ে চলছে সেটি সম্পর্কে পরিষ্কার ধারণাও আমরা পাচ্ছি না। আপনাকে ধন্যবাদ জানাই অবসরপ্রাপ্ত মেজর ইমাদুল ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।